অজানা সত্যের ১৪৬ নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। সবার প্রথমে সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং কংগ্র্যাচুলেশনস। আমাদের অজানা সত্য ৫,০০০ সাবস্ক্রাইবার হিট করেছে। আগের দিন রাত্রিবেলা আমি লাইভ এসেছিলাম এবং তোমাদের সঙ্গে গল্প করেছি, দুটো ঘটনা শুনিয়েছি, গান গেয়ে শুনিয়েছি। সত্যি বলতে গেলে আমি এর আগে কখনো লাইভে আসিনি এবং ফেস টু ফেস যেভাবে ক্যামেরার সামনে কথা বলতে হয় সেটা কখনো করিনি, যার কারণে আগের দিন রাত্রিবেলায় আমি একটু নার্ভাস ছিলাম। তো এইভাবেই অনেক লাইভ আসতে থাকবে এবং ধীরে ধীরে আমার নার্ভাসনেসটা কমে যাবে। আসলে কালকে লাইভ আসার সিদ্ধান্তটা চটজলদি নেওয়া হয়েছিল। আমি লাইভে আসবো অ্যানাউন্স করেছিলাম ওই দুপুরের দিকটায়, আর রাত্রিবেলা লাইভ চলে এসেছি। তো একটু চটজলদি ডিসিশন নেওয়া হয়েছে, তার কারণেও হয়তো হতে পারে। তো যাই হোক, আজকের মূল এপিসোডের দিকে এগোই। আজকের এপিসোডে রয়েছে 3টে ঘটনা এবং আজকের এপিসোড একটু বড় হতে চলেছে। আজকের প্রথম যে ঘটনাটি রয়েছে, ঘটনাটা পাঠিয়েছে আমাদের রোহিত ভাই। ঘটনাটা হচ্ছে একটি ভুতুড়ে বাড়িকে কেন্দ্র করে। সে বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো আজকের এপিসোডে আমি আপনাদেরকে শোনাবো। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটা রয়েছে, দ্বিতীয় ঘটনাটা বড্ড অদ্ভুত একটা ঘটনা। একটা মহিলার মৃত্যুর পর কিছু আজব জিনিস ঘটেছে, যেই ঘটনাটা আজকের এপিসোডে তোমরা শুনবে। এর সঙ্গে যে তৃতীয় ঘটনাটা রয়েছে, সেই ঘটনাটার কোনো রকম ব্যাখ্যা দিতে পারছি না। তোমরা শোনো আজকের এপিসোডটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড। অবশ্যই এপিসোডটাকে লাইক করো, কমেন্ট করো এবং সকলের সঙ্গে শেয়ার করে দিও। রোহিত ভাই যেরকম করে লিখেছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো দাদা, কেমন আছো? আশা করি ভালো আছো। ফেসবুকের মেসেঞ্জারে অনেক দিন পর তোমার সঙ্গে কথা হলো এবং কথা বলে খুবই ভালো লাগলো। সেদিন দাদা তোমাকে বলেছিলাম আমি একটা ঘটনা পাঠাবো, কিন্তু একটি বিশেষ কাজের চাপে পড়ে আমি সেই দিন আর ঘটনা লিখতে বসতে পারিনি। দাদা, আজকের ঘটনাটা একটা ভুতুড়ে বাড়ি নিয়ে। বাড়ি বলতে আমি এখানে একটি হোটেলের রুমকে বুঝাচ্ছি। এই ঘটনাটা ঘটেছে আমার এক বন্ধুর বাবার খুব দূর সম্পর্কের এক দাদা, অর্থাৎ আমার বন্ধুর জেঠুর সঙ্গে। তাহলে আর কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। আমি ঘটনাটা সংগ্রহ করেছি আমার বন্ধুর কাছ থেকে, সুতরাং আমার বন্ধু আমাকে যেভাবে বলেছে আমি ঘটনাটা সেইভাবেই শুরু করলাম এবং এক বিশেষ কারণে আমি সেই ব্যক্তির নাম উল্লেখ করতে পারলাম না। ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 7 বছর আগে। আমার জেঠুর বাড়ি বর্তমানে একটি ছোট্ট গ্রামে। কাজের সন্ধানে তিনি ব্যারাকপুরে আসেন এবং সেখানেই একটা চাকরি খুঁজে পান। চাকরিটা ছিল একটি কারখানায় এবং বর্ধমান থেকে ব্যারাকপুর বেশ খানিকটা দূর হওয়ার কারণে আমার জেঠু রোজ ডেলি প্যাসেঞ্জারি করে আপ ডাউন করতে পারতেন না। তাই তিনি এবং তার বউ, অর্থাৎ আমার জেঠিমা, সিদ্ধান্ত নেন তারা ব্যারাকপুরের একটি ফ্ল্যাটে বাড়ি ভাড়া করে থাকবেন। যেমন ভাবা ঠিক তেমনই কাজ। তারা ব্যারাকপুরে একটি ফ্ল্যাটের সন্ধান করেন এবং একটি ফ্ল্যাটের রুম খালি পাওয়া যায়। সেই রুমে তারা প্রবেশ করেন এবং সেই রুমেই থাকা শুরু করেন। ফ্ল্যাটের মালিক ওই রুমটিতে থাকার জন্য তাদের অনেক বারণ করেছিলেন, কিন্তু আমার জেঠু অন্য কোনো ফ্ল্যাটের রুম খালি পাননি, যার কারণে তিনি সেই রুমেই থাকতে চেয়েছিলেন। তিনি নতুন রুমে থাকা শুরু করেন এবং নতুন কাজও শুরু করেন। এইভাবেই কেটে যায় প্রায় কয়েক সপ্তাহ। তারপর শুরু হয় খুব ভয়ানক কিছু ঘটনা। একদিন রাত্রিবেলায়
জেঠুর কাজ থেকে ফেরার পর যখন বাথরুমে হাত মুখ ধুতে যান, তিনি জলের রিফ্লেকশনে তার নিজের মুখ না দেখতে পেয়ে অন্য একটি 16 থেকে 17 বছরের বাচ্চার মুখ দেখতে পান। তিনি সেটা দেখে খুব ভয় পেয়ে যান এবং জেঠিমাকে খুব শিগগিরই ডাকতে থাকেন। জেঠুর চিৎকার শুনে জেঠিমা সেখানে শিগগিরই দৌড়ে যান এবং জিজ্ঞেস করেন, কি হয়েছে বলো। এটি বলার সঙ্গে সঙ্গে জেঠুর সমস্ত ঘটনা সেই মুহূর্তেই জেঠিমাকে খুলে বলেন। তখন জেঠিমা বলে, ওইসব কিছুই না, কাজের চাপে হয়তো হাঁপিয়ে গেছ, সেই জন্যই ভুলভাল দেখছ। রাতের খাবার খেয়ে চটপট ঘুমিয়ে পড়ো, তাহলে কাল সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। তারপর জেঠু এবং জেঠিমা রাত্রিবেলার খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। খাওয়া শেষ করার সঙ্গে সঙ্গে কারেন্ট চলে যায় এবং জেঠু ফ্ল্যাটের ম্যানেজারকে একটু কমপ্লেন জানায়, সবার বাড়িতে কারেন্ট আছে কিন্তু আমার রুমে কারেন্ট নেই কেন। তখন ম্যানেজার বলে, দাদা আপনি ঘুমান, আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। এই বলে ম্যানেজার চলে যান এবং একটি হেরিকেন জ্বালিয়ে জেঠু এবং জেঠিমা ঘুমিয়ে পড়েন। জেঠিমার ঘুম ভাঙে কিছু একটা পড়ে গিয়ে ভেঙে যাওয়ার শব্দে। খুব জোরেই শব্দটা হয়েছিল। তখন জেঠিমা ঘুম থেকে উঠে দেখেন একটি কালো বিড়াল ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সে 4 থেকে 5খানা প্লেট ভেঙে ফেলেছে। বিড়ালটি হয়তো জানালা দিয়েই প্রবেশ করেছে, আর ওনারা ফ্ল্যাটের একদম 1 নম্বর তলায় থাকতেন, যার কারণে খুব সহজেই বিড়ালটা হয়তো ঘরে ঢুকতে পেরেছে। কিন্তু অবাক করে দেওয়ার মতো বিষয় হলো, বিড়ালের সঙ্গে বা বিড়ালের পাশে থাকা 16 থেকে 17 বছরের সেই ছেলেটি কোথা থেকে বাড়িতে প্রবেশ করল। অর্থাৎ বিড়ালটির সঙ্গে একটি ছোট ছেলেও ঘরের মধ্যে প্রবেশ করেছে। জেঠিমা তাকে দেখতে পাচ্ছে। সেই ছেলেটা দেখতে ছিল কিছুটা এই রকম। তার সারা দেহ পুড়ে ঝলসে গেছে, তার মুখ থেকে যেন চোখের 2টো মণি বাইরে বেরিয়ে এসেছে এবং সারা দেহ টকটকে লাল রক্তে মাখানো এবং দাঁতগুলো কালো কুচকুচে। এছাড়াও তার পা এবং হাতের নখগুলো জন্তুর মতো বড় বড়। এই দৃশ্য দেখে জেঠিমা এক জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এই চিৎকার শুনে জেঠু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন এবং জেঠিমাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। জেঠু সারা রাত ঘুমায়নি। পরের দিন সকালে জেঠিমার জ্ঞান ফেরে এবং জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে জেঠু জেঠিমাকে জিজ্ঞেস করেন যে কি হয়েছিল কালকের রাত্রিবেলায়, তুমি হঠাৎ চিৎকার করে জ্ঞান হারালে কেন। এই প্রশ্নের উত্তরে জেঠিমা জেঠুকে জবাব দেন, কালকে রাত্রেবেলা একটা ঘটনা ঘটেছে। সেই সম্পূর্ণ ঘটনাটা জেঠিমা জেঠুকে খুলে বলেন। তারপর জেঠু ম্যানেজারকে ডাকেন এবং জেঠুর সঙ্গে ঘটে যাওয়া অর্থাৎ বাথরুমে গিয়ে সেই রিফ্লেকশনের ঘটনাটা এবং সেই দিন রাতে জেঠিমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা তিনি ম্যানেজারের কাছে তুলে ধরেন। তখন ম্যানেজার বলেন, আমি অনেক আগেই তোমাদেরকে বলেছিলাম এই রুমটা বিশেষ ভালো নয়। এই রুমটায় একটা বাচ্চা ছেলে আগুনে পুড়ে মারা গিয়েছিল। তারপর থেকে তার আত্মা ওই ঘরের আশেপাশেই ঘোরাফেরা করে। তখন জেঠু জিজ্ঞেস করেন, এই আত্মাকে তাড়ানোর কি কোনো উপায় নেই? তখন ম্যানেজার বলেন,
অনেক ওঝা, অনেক গুণিন, অনেক সাধু ডাকা হয়েছে এই আত্মাকে তাড়ানোর জন্য, কিন্তু এই আত্মা খুবই শক্তিশালী, যার কারণে তাকে কেউ এখান দিয়ে তাড়াতে পারেনি। তারপর জেঠু এবং জেঠিমার সিদ্ধান্ত নেন তারা ওই ফ্ল্যাট ছেড়ে দিয়ে অন্য আরেকটি হোটেল রুমের সন্ধান নেবেন। তবে চটজলদি তো কোনো হোটেল পাওয়া যায় না, যার কারণে সেই দিনের রাতটা তারা সেই হোটেলে কাটান। এবং সেই দিনের রাতটাও তাদের সুবিধের কাটল না। তাদের বারবার মনে হচ্ছিল তাদের গা থেকে কেউ যেন চাদর টেনে সরিয়ে নিচ্ছে। আবার কখনো মনে হচ্ছিল তাদের গায়ের উপর কোনো ভারী একজন বসে আছে। তাদের দম বন্ধ হয়ে আসছিল। সেই দিনের রাত যেমন তেমন করে কেটে যাওয়ার পর তারা পরের দিনই জামা কাপড় এবং সব ব্যাগপত্র গুছিয়ে অন্য আরেকটি রুমের সন্ধানে চলে গেল এবং তারা দুজনে মিলে বিকেলের মধ্যে অন্য আর একটা রুম খুঁজে নিলেন। সেখান থেকে কারখানা একটু দূর হলেও সেই জায়গাটি আগের হোটেলের থেকে অনেকটাই সেফ ছিল। দাদা, এটাই ছিল ঘটনা। আমার বন্ধুর জেঠু এবং জেঠিমার সঙ্গে যা ঘটেছিল আমি এই ঘটনার মাধ্যমে পুরোটাই তুলে ধরলাম। আশা করি ঘটনাটা ভালো লাগবে। সকলের ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও। আমি চাই এই অজানা সত্য পরিবার আরও বড় হোক, আরও উন্নতির পথে এগিয়ে যাক। তাহলে দাদা, এখানেই আমার ঘটনা সমাপ্ত করলাম। ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আশা করছি ঘটনাটা তোমাদের পছন্দ হয়েছে। তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তার জন্য তোমরা আমাকে মেল করে ঘটনা লিখতে পারো অজানাসত্য15@gmail.com। এই মেল আইডিতে তোমরা ঘটনা লিখে পাঠাতে পারো। এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে অজানা সত্য নামে, সেখানেও তোমরা আমাকে মেসেজের মাধ্যমে ঘটনা লিখতে পারো। এছাড়াও কালকে লাইভের সময় আমি নতুন একটি ইনস্টাগ্রাম খুলেছিলাম আমার নিজের, সেখানে তোমরা আমাকে ফলো করতে পারো এবং আমাকে ডিএম করে অর্থাৎ মেসেজ করে সেখানে ঘটনা লিখে পাঠাতে পারো। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে একদমই ভুলো না। আমি ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখে দিয়েছি, তোমরা ইনস্টাগ্রামে অবশ্যই আমাকে ফলো করো। চলে যাচ্ছি আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। ঘটনা লিখে পাঠিয়েছেন অমিত ভট্টাচার্য। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমার নাম অমিত ভট্টাচার্য। আমি তোমার অজানা সত্যের একজন নতুন সদস্য। অনেক অনেক কংগ্র্যাচুলেশনস তোমাকে এবং আমাদের পরিবারের সবাইকে। আমাদের চ্যানেল 5,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। এইভাবেই সঙ্গে থাকো, এই পরিবারকে আরও বড় করে তোলো। আমরা আরও অনেক ঘটনা শুনতে পারবো। দাদা, আজ একটা ঘটনা তোমাকে লিখতে চলেছি যেটা আমার সঙ্গে ঘটেছে। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। আমি বর্তমানে একজন বিএসসি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। যখন আমি ক্লাস 10-এ পড়তাম তখন মাধ্যমিকে ভালো নম্বর পাওয়ার জন্য অনেক পড়াশুনো করতাম। দিনে 8 থেকে 9 ঘন্টা আমার ডেইলি পড়া হতো। খেলতে যেতাম বিকেল 4টের দিকে, আবার 5টার সময় ফিরে আসতাম। সত্যি বলতে গেলে ক্লাস 9-এ আমি ঠিক অতটা ভালো রেজাল্ট করতে পারিনি, যার কারণে ক্লাস 10-এ আমার ভয় ধরে গেছিল। তাই ভালোভাবে পড়াশুনো করতাম। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর মাঠে বন্ধুদের সঙ্গে অনেকক্ষণ খেলা করতাম, কারণ তখন আর চাপের কিছু ছিল না। আমরা যখন খেলতাম সেখানে আমাদের বাড়ির থেকে কয়েকটা বাড়ি পরেই একটি দোতলা বাড়ি ছিল, যেটা ছিল আমার বন্ধু নির্মাল্যের বাড়ি। আমাদের বাড়ি থেকে মাঠ বেশি দূরে নয়। আমরা যখন মাঠে খেলতে যেতাম
সেই সময় নির্মাল্যর ঠাকুমাও নির্মাল্যর সঙ্গে সঙ্গে আসত। নির্মাল্য আমাদের সঙ্গে খেলতো এবং তার ঠাকুমা মাঠে থাকা কয়েকজন বয়স্ক মহিলাদের সঙ্গে হাঁটতে হাঁটতে গল্প করত। এখানে বলে রাখি, তার ঠাকুমার দুটো ছেলে, এক হচ্ছে নির্মাল্যর বাবা আর নির্মাল্যর কাকা। নির্মাল্যর কাকার বাড়ি হালি শহরে। তার ঠাকুমা 1 মাস এখানে থাকত আর 1 মাস সেই হালি শহর অর্থাৎ নির্মাল্যর কাকার বাড়িতে থাকত। তো একদিন ঠাকুমা হালি শহর যায় নিজের ছোট ছেলের সঙ্গে থাকতে। তো এরপর একদিন বিকেলবেলা আমি খেলতে গেছিলাম। তবে সেই দিন আমার বাড়ি থেকে বেরোতে অনেক দেরি হয়ে গেছিল, তাই নির্মাল্যকে না ডেকে আমি একাই খেলতে চলে গেছিলাম। আমি মাঠে পৌঁছে দেখি নির্মাল্য খেলতে আসেনি। অত কিছু না ভেবে আমি খেলায় মন লাগালাম। খেলা হয়ে যাওয়ার পর যখন বাড়ি ফিরছিলাম, ভাবলাম নির্মাল্যর বাড়ির সামনে দিয়ে যাই। আমি যখন তার বাড়ির সামনে দিয়ে যাই, আমি গিয়ে দেখি তার বাড়িতে তালা মারা। তবে তার গেটের বাইরে গিয়ে দেখলাম নির্মাল্যর ঠাকুমা তার বাড়ির মেন গেটের দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। আমি ঠাকুমাকে ডেকে বলি, ঠাকুমা, নির্মাল্য কোথায় গেছে বলতে পারবে? এমন সময় ঠাকুমা বলে ওঠে, চলে যায় এখান থেকে। ঠাকুমার কাছ থেকে এই ধরনের কথা শুনে আমি রাগ করে বাড়ি চলে যাই। তবে কেমন যেন ভয়ও পাই। বাড়ি গিয়ে সেই দিন রাতে শান্তি করে ঘুমাই আর ভাবি, ঠাকুমা এইভাবে আমাকে বলল কেন? যখন সকাল হয়, আমার মা আমাকে ডেকে বলে, নির্মাল্যর ঠাকুমা পরশুদিন নাকি মারা গেছে। আমি শুনে আকাশ থেকে পড়ি। মা বলে, ওর ঠাকুমা কয়েকদিন আগে নিজের ছোট ছেলের বাড়িতে গিয়েছিল। সেখানে গিয়েই তার শরীর খারাপ হতে থাকে এবং একটা সময় স্ট্রোক করে তার ঠাকুমা মারা যায়। তারপর নির্মাল্যরা খবর পেয়ে সেখানে গেছিল। আমি প্রশ্ন করলাম, ওরা কি বাড়ি ফিরেছে? মা বলে যে না, তারা বাড়ি ফেরেনি। নির্মাল্যর মা ফোন করে আমাকে বলেছে ঘটনাটা। এই কথা শুনে আমি অবাক হই। তাহলে কাল সন্ধেবেলায় আমি যখন বাড়ি ফিরছিলাম, আমি নির্মাল্যর বাড়ির গেটের সামনে কাকে দেখতে পেলাম? আমার খুব ভয় হতে লাগে। আমি মাকে সমস্ত ঘটনা বলি। মা চমকে ওঠে। এরপর আমার প্রচণ্ড পরিমাণে জ্বর আসে। বাড়ি যেহেতু হসপিটালের সামনে, মা আমাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার তারপরে ওষুধ দেন এবং আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি। জানি না সেটা আমার মনের ভুল কিনা, তবে আমি দেখেছিলাম নির্মাল্যর ঠাকুমা তার গেটের বাইরে দাঁড়িয়েছিল। দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই শ্রোতাদেরকে শুনিও। আমি অপেক্ষায় রয়েছি তোমার গলায় ঘটনাটা শোনবার জন্য। ভালো থেকো। খুব অসাধারণ একটি ঘটনা আমরা শুনে নিলাম অমিত ভট্টাচার্যের কাছ থেকে। ঘটনাটা তার নিজের সঙ্গে ঘটেছিল এবং আশা করছি ঘটনাটা আপনাদেরকে শিহরিত করেছে। আপনারা নিজেকে অমিতের জায়গায় একবার রেখে ভেবে দেখুন এবং বিচার করে দেখুন, অমিত যেটা দেখেছিল সেটা কি সত্যি নাকি মনের ভুল? কমেন্ট করে অবশ্যই লিখে জানান। তো যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি আজকের এপিসোডের তৃতীয় ঘটনায়। শুরু হচ্ছে তৃতীয় ঘটনা। ঘটনা লিখেছেন রোহিত ব্যানার্জি। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমি রোহিত ব্যানার্জি, অজানা সত্যের একজন নতুন সদস্য। অনেক দিন ধরে ঘটনা পাঠাবো ভাবি, তবে পাঠানো হয় না।
তবে আজ সাহস করে আমি ঘটনা লিখে পাঠিয়েই দিলাম। ঘটনাটা ঘটেছে আমার দাদুর সঙ্গে। প্রায় 1990 সালের দিকে এই ঘটনাটা ঘটেছে। যেমনটা ঘটেছে তেমনটাই তোমাকে লিখে জানাচ্ছি। তখন আমার দাদু ক্ষেতে চাষ করতেন। তার নাম ছিল হীরেন। তখন দাদুর অনেক বয়স হয়ে গেছে, যার কারণে আমার বাবা মাঝে মধ্যে দাদুর সাহায্য করে দিতেন। তখনকার সময় আমাদের বাড়িতে টিভি ছিল না, যার কারণে আমার বাবা মাঝে মধ্যেই পাশের বাড়ি অর্থাৎ আমার বাবার বন্ধু পলাশের বাড়িতে গিয়ে তিনি টিভি দেখতেন। আমার দাদু ছিল তেমন রাগী, বাবাকে খুব শাসন করতেন। বাবাকে সারাক্ষণ পড়াশোনাই করতে হতো। পাশের পলাশের বাড়ি গেলে বাবাকে দাদু খুব বকা দিতেন। একদিন দাদুর খুব রাগ হয়েছিল, কারণ বাবা পলাশের বাড়িতে গিয়ে আবার টিভি দেখছিল, যার কারণে দাদু বাবাকে মারার জন্য চেলা কাঠ নিয়ে পলাশের বাড়ির দিকে দৌড়ে গেছিল। এমন সময় আমার দাদু হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়েন। তার মনে হতে লাগে কে বা কারা যেন তাকে চেপে ধরেছে। তিনি নড়তে পারছেন না, মনে হচ্ছে কেউ যেন তার গলা চেপে ধরেছে। দাদু শ্বাস নিতে পারছে না, ধীরে ধীরে কেমন যেন অবশ হয়ে যাচ্ছেন এবং এমন একটা সময় তিনি মাটিতে লুটিয়ে পড়ে যান। বাবা যখন পলাশের বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন তখন দাদুকে সেই জঙ্গলে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। বাবা তাড়াতাড়ি দাদুকে সেখান থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। দাদুর চোখে জল ছেটানো হয় এবং দাদুর জ্ঞান ফেরে। দাদু প্রায় 4 ঘন্টা পর জ্ঞান থেকে ওঠেন। সেই সময় দাদুর চোখ একদম টকটকে লাল ছিল। দিদা সমস্ত কিছু বুঝতে পেরে এক ওঝাকে ডেকে আনেন। তারপর সেই ওঝা বলে দাদুকে 4টে জিন ভর করেছে। দাদু যেই রাস্তা দিয়ে পলাশের বাড়ি যাচ্ছিল সেই রাস্তা দিয়ে যাওয়াটা হয়তো জিনেরা পছন্দ করেনি, যার কারণে দাদুর ওপর ভর করেছে। এরপর দাদুকে তেল পোড়া জল পোড়া দেওয়া হয় এবং দাদু ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এর ঠিক 1 বছর পর দাদু মারা যান। এই ঘটনাটা ঘটার পর থেকেই দাদু অনেক শরীর খারাপে ভুগেছিলেন। দাদুর হার্নিয়া হয়েছিল, দাদুর ব্রেনের শিরা শুকিয়ে গেছিল, আরও নানান ধরনের সমস্যা দাদুর দেখা গিয়েছিল এবং শেষমেশ দাদু মারা গিয়েছিলেন। দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার পছন্দ হবে। ঘটনাটা ছোট হলেও একদম সত্যি ঘটনা। আজকের এপিসোডের 3টে ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের সবচেয়ে বেশি পছন্দ হলো আমাকে কমেন্টে লিখে জানাতে কিন্তু ভুলো না। আশা করছি আজকের এপিসোডটা আপনাদেরকে শিহরিত করেছে। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলবেন না। আপনারা ইনস্টাগ্রামে সার্চ করুন রাজর্ষি রাহা, তাহলে আপনারা আমার ইনস্টা আইডি পেয়ে যাবেন। এছাড়াও আমাদের ডেসক্রিপশানে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখানে ক্লিক করেও ইনস্টাগ্রামে চলে গিয়ে আমাকে ফলো করতে পারেন। তো এবার আমরা চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন রাজিয়া সুলতানা রথি, কমেন্ট করেছেন স্বপ্না বোজাল, উজ্জ্বল পাল, রিজু পাত্র, কমেন্ট করেছেন শুভ্রনীল পাল, কমেন্ট করেছেন ব্লগ উইথ অভিষেক, কমেন্ট করেছেন শিল্পী দাশগুপ্ত, কমেন্ট করেছেন শাহানুর ইসলাম, কমেন্ট করেছেন অনিন্দিতা মুখার্জি, সঙ্গে রয়েছেন গীতা গোস্বাম, কমেন্ট করেছেন রিজু পাত্র, আমাদের সঙ্গে রয়েছেন নন্দিনী দে, কমেন্ট করেছেন মিঠি সোনা ব্লগস, কমেন্ট করেছেন পল্লবী চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছেন সিঞ্জিনী বিশ্বাস, কমেন্ট করেছেন সৌমিলি সরকার, কমেন্ট করেছেন অনুভব মাহাতো, কমেন্ট করেছেন রিঙ্কু চৌধুরী, এনকে শর্ট, কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস, কমেন্ট করেছেন ইরবান দত্ত,
কমেন্ট করেছেন সরস্বতী হালদার, কমেন্ট করেছেন সুধীর বনিতা ব্লগস, কমেন্ট করেছেন সুদেশনা চ্যাটার্জি, কমেন্ট করেছেন জয় বণিক, আমাদের সঙ্গে রয়েছে লিওনার্ড, সুভাশিস ভিনসেন্ট, কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস, আমাদের সঙ্গে রয়েছেন মঞ্জু, কমেন্ট করেছেন ইয়াসমিন এখতিয়ার, অমিত ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন ওয়াইটি কিং, তানিয়া মল্লিক, বাপন কুমার, কমেন্ট করেছেন পল্লবী চক্রবর্তী। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আজকের এপিসোডটাকে সম্পূর্ণটা শোনার জন্য। আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতি বুধবার এবং শনিবার অজানা সত্যের নতুন নতুন ভৌতিক এপিসোড আসতেই থাকে। তো আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আবার 147 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।